আনমিউট করে নিয়ে যা সমস্যা বলবেন সেটা, ঠিক আছে? তো আমরা লাস্ট ক্লাসে যে পর্যন্ত পড়েছিলাম, আমরা পড়ছিলাম পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের লাস্ট ক্লাসে আমরা একটা প্রবলেম, হ্যাঁ বলুন, যদি কোনো ডাউট থাকে বলুন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের লাস্ট ক্লাসে আমরা একটা প্রবলেম হোমওয়ার্ক হিসাবে নিয়েছিলাম। সেই প্রবলেমটা কয়েকজন আমায় বলেছে একটু করে দিতে, তো আমি সেই প্রবলেমটা দিয়ে আজকে ক্লাস শুরু করব। তো প্রবলেমটা প্রবলেম 3 ছিল, প্রবলেম 3। প্রবলেমটা এরকম ছিল, এ লং সার্কুলার সিলিন্ডার is made of two halves, is made of two halves. The upper, যদি কোনো ডাউট থাকে স্ক্রিনের পরে ক্লিক করে দেখবেন একটা রেইজ হ্যান্ড অপশান আছে, রেইজ হ্যান্ড অপশানটায় ক্লিক করবেন, দেন আমাদের টেকনিক্যাল সাপোর্ট থেকে ওরা মিউট আনমিউট অপশানটা আপনার জন্য অ্যাক্টিভ করে দেবে, সেখান থেকে আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে? ওকে, তো দি আপার হাফ সারফেস, upper half surface in at temperature T1, in at temperature T1, উপরের হাফ সারফেসটা T1 টেম্পারেচারে আছে, while the lower half is at, while the lower half is at temperature T2. ওকে, তো একটা লং সিলিন্ডার আছে, সার্কুলার সিলিন্ডার, যার দুটো হাফ, একটা হাফ T1-এ আছে, উপরের হাফটা T1-এ আছে, নিচের হাফটা T2-তে আছে। ফাইন্ড দি স্টেডি state distribution of temperature inside the cylinder, সিলিন্ডারের ভিতরে স্টেডি স্টেট মানে আমি বাংলা বলেছিলাম যে স্থিতাবস্থার যখন প্রবাহটা হয় তখন তাকে বলা হয় স্টেডি স্টেট। সেই স্টেডি স্টেট যখন ফ্লোটা হবে তখন টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা কি হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এটা আমি লাস্ট দিন নিয়েছিলাম, তো আমি এটা পুরোটা করছি। সলিউশনটা কীভাবে করবো, সলিউশন, let the z-axis be taken as the axis of the circular cylinder, as the, যদি কোনো ডাউট থাকে বলুন, না হলে স্পিকারগুলো একটু মিউট রাখবেন, as the axis of the circular cylinder. ওকে, তো আমরা জেড অ্যাক্সিসটাকে সার্কুলার সিলিন্ডারের অ্যাক্সিস ধরে নিলাম। তো যেহেতু সিলিন্ডারটাকে লং সিলিন্ডার বলা হয়েছে, তো সিন্স the cylinder is long enough, then the symmetry about the z axis shows that it has
no effect on the temperature distribution psi। যেহেতু সিলিন্ডারটা যথেষ্ট পরিমাণে লম্বা আমরা নিয়েছি, লং সিলিন্ডার নিয়েছি, তো তাহলে এই সিলিন্ডারটার লং সিলিন্ডার হওয়ার জন্য এই সিলিন্ডারটার যে টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, যখন স্টেডি স্টেটে যাব টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটার কোনো রকম সিমেট্রির ফাংশন হবে, সিমেট্রির কোনো রকম প্রবলেম হবে না। হ্যাঁ বলো, যদি কোনো প্রবলেম থাকে বলো। একজন স্পিকার আনমিউট করেছে, যদি কোনো প্রবলেম থাকে বলো। স্যার কথাটা আগে আসছিল না। আচ্ছা, এখন কি ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে। তো তাহলে স্পিকারটাকে একটু মিউট করে দেবে। এবার এই যে সাই ফাংশনটা, যে ফাংশনটাকে নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি, যে সাই ফাংশনটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি, এই সাই ফাংশন অবভিয়াসলি ফলো দি ল্যাপ্লাস ইকুয়েশন, বিকজ উই নো ইন স্টেডি স্টেট দি টেম্পারেচার ডিস্ট্রিবিউশন ফাংশন স্যাটিসফাই দি ল্যাপ্লাস ইকুয়েশন অলসো। তো তাহলে আমরা সেটাও নিয়ে নিচ্ছি যে অলসো ফর স্টেডি state psi satisfy the Laplace equation. ওকে, তো সাই যদি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে, আমরা এটা সিলিন্ড্রিক্যাল, আমরা যদি সাইয়ের যে পোলার ফর্ম বা ল্যাপ্লাস ইকুয়েশনের যে পোলার ফর্ম সেটা যদি আমরা নিই, তাহলে সেটা কি ছিল? ডেল স্কোয়ার সাই বাই ডেল আর স্কোয়ার প্লাস 1/r ডেল সাই ডেল আর প্লাস 1/r স্কোয়ার ডেল স্কোয়ার সাই বাই ডেল থিটা স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু 0। দ্যাট ইজ দ্য ল্যাপ্লাস ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো এর যে অ্যাকসেপ্টেবল সলিউশন, এটা আমরা যখন থিওরি পড়েছি তখন এর অ্যাকসেপ্টেবল সলিউশন কোনটা, আমরা অ্যাকসেপ্টেশন কেস অফ অ্যাকসেপ্টেশনের জন্য নিয়ে আমরা 3টে কেস করেছিলাম, সেখান থেকে অ্যাকসেপ্টেবল সলিউশন চুজ করেছিলাম। তো সেই আমরা শুধুমাত্র এখন তো 3টে কেস আর করবো না, আমরা জাস্ট যেটা অ্যাকসেপ্টেবল সলিউশন হবে সেই কেসটাকেই কিন্তু আমরা এখানে নেব। প্রত্যেকটার অ্যাকসেপ্টেবল সলিউশন কিন্তু সবসময় সেম হয় না, কোনো সময় আমরা দেখেছি কেস 1 আসে, কোনো সময় আমরা কেস 3 আসতে দেখেছি। দি অনলি acceptable solution is, যেটা আমাদের থিওরিতে এসেছিল, যেটা কেস অফ অ্যাকসেপ্টেশন এসেছিল, বাকি 3টে কেসের মধ্যে 2টো কেস বাদ হয়ে গেছিল, একটা কেস ছিল, সেই কেসটাকে আমরা কনসিডার করছি C1 r⁻p প্লাস C2 r⁻−p, এটা C3 cos p থিটা প্লাস C4 sin p থিটা, এটাকে আমরা নিচ্ছি আমাদের অ্যাকসেপ্টেশন হিসাবে, এটাকে নিচ্ছি। বাকি 2টো কেস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এবার এই যে সাই ফাংশনটা, এটা কিন্তু যখন আমরা r=0 থাকবো, তখন দ্যাট মিনস রেডিয়াস r=0 মানে কি, সেন্টার অফ দ্য সিলিন্ডার, দ্যাট ইজ জেড অ্যাক্সিসের উপরে যখন আমরা থাকবো, তখন অবভিয়াসলি কিন্তু এই ফাংশনটাকে ফাইনাইট হতে হবে। এটা যদি ইনফাইনাইট হয়ে যায় সেটা তো পসিবল নয়। তো যদি r=0 ফাংশনটাকে, সাই ফাংশনটাকে ফাইনাইট হতে হয়, যদি r=0 সাই ফাংশনটাকে ফাইনাইট হতে হয়, তাহলে কোন কনস্ট্যান্টটাকে 0 হতে হবে? অবভিয়াসলি C2। যদি r=0 সাই ফাংশনটাকে ফাইনাইট হতে হয়, তাহলে অবভিয়াসলি C2টাকে 0 হতে হবে। তো সেটাই নিচ্ছি। নাও psi must be finite at r=0. So C2 যে কনস্ট্যান্টটা, সেই C2 কনস্ট্যান্টটাকে 0 হতে হবে, কারণ তা না হলে কিন্তু r=0 যখন আমরা পুট করব, তখন ওই পুরো জিনিসটা, সলিউশনটা মানে সাইটা চলে যাবে ইনফাইনাইটে, যেটা কিন্তু আমাদের আমরা চাইছি না। Therefore psi of r theta
দ্যাট গোজ টু C1 R টু দি পাওয়ার P ইন্টু C3 cos P থিটা প্লাস C4 সাইন P থিটা। এবার আমরা এই C1টাকে, আমাদের দেখুন এখানে তিনটে কনস্ট্যান্ট রয়েছে, আমি তিনটে কনস্ট্যান্ট থেকে ইজিলি দুটো করতে পারবো। আমি কি করব, C1টাকে যদি ভিতরে গুণ করে দিই, দ্যাট ইমপ্লাইজ সাই অফ R থিটা দ্যাট ইজ R টু দি পাওয়ার P ইন্টু C1 আর C3 মিলে A চলে আসছে, A cos P থিটা প্লাস B সাইন P থিটা, যেখানে আমি লিখে নেব হোয়ার A ইকুয়াল টু C1 C3 অ্যান্ড B ইকুয়াল টু C1 C4। ওকে, তো নাও এবার আমরা যদি দুটো কনস্ট্যান্ট রয়েছে, তো এখান থেকে আমরা এবার সুপার পজিশন প্রিন্সিপাল খাটাই। বাই সুপার পজিশন প্রিন্সিপাল আমরা কি পাবো, সাই অফ আর থিটা দ্যাট গোজ টু সামেশন অফ কার পরে, পির পরে, তো সামেশন অফ P ইকাল টু 0 টু ইনফিনিটি R টু দি পাওয়ার P, প্রত্যেকটা P আলাদা আলাদা ভ্যালুর জন্য এই কনস্ট্যান্টগুলোর ভ্যালু আলাদা হবে, A1 A2 এরকম করে পাবো। তো সেই জন্য AP cos P থিটা, এই কাজটা আমরা আগেও করেছি, BP সাইন P থিটা। ওকে, তো এবার আমরা যেটা করব যে এবার আমাদের একটা কাজ করতে হবে যে সাইটা আর ইকাল টু এ, আর ইকাল টু এ মানে সিলিন্ডারের যে পৃষ্ঠ, মানে এই যদি সিলিন্ডারটা হয় লং সিলিন্ডার, এই সিলিন্ডারের যে রেডিয়াস দ্যাট ইজ আর, তো আর ইকাল টু সাম এ, এই রেডিয়াসটা ভ্যারিয়েবল, আমরা মানে আর ইকাল, আরটাকে আমরা রেডিয়াস হচ্ছে না, হচ্ছে এ ইকাল টু রেডিয়াস। তো অ্যাট দ্যাট পয়েন্ট যখন সেন্টারে আছি তখন আর ইকাল টু 0, আর যখন আমি পৃষ্ঠে আছি তখন আর ইকাল টু এ। তো আর ইকাল টু 0তে ফাংশনটা ফাইনাইট হবে, আর আর ইকাল টু এতে মানে রেডিয়াসটার যদি আমরা আর এর ভ্যালু নিই, দ্যাট মিনস আর ইকাল টু এ বলতে আমাদের পৃষ্ঠদেশটাকে বোঝাচ্ছে। পৃষ্ঠদেশে কিন্তু কি হবে না, আমি কোনো একটা আননোন ফাংশন ধরে নিচ্ছি, আমাদের অন্যান্য প্রবলেমগুলো করার সময় কিন্তু একটা ফাংশন দেয়া থাকতো, তো আমি এখন একটা আননোন ফাংশন ধরে নিচ্ছি সেই হিসাবে। নাও লেট সাই ইকাল টু এফ অফ থিটা কোথায় না অ্যাট আর ইকাল টু এ, এই পৃষ্ঠদেশে এই এফ অফ থিটাটাকে ও ম্যানেজ করছে, বা এফ অফ থিটাটা যদি যা হবে, এফ অফ থিটাটার একটা কোনো ফাংশন হবে, সেই ফাংশনটা ও অ্যাজাম করছে, এ বিং the radius of the cylinder, তো তাহলে আমরা যদি এখানে এখন সেটাকে অ্যাপ্লাই করি তাহলে কি হবে, আমরা প্রথমত যেটা পাবো দ্যাট ইজ প্রথম সেকেন্ড, আমি তাহলে আর ইকাল টু এটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এই পাশটায় পাবো এফ অফ থিটা, যেখানে সাই অফ আর থিটা ছিল সেখানটা বসে যাবে এফ অফ থিটা, দ্যাটস ইকাল টু A0, কারণ আমি পির ভ্যালুটা যখন 0 তখন cos 0 1, তো A0 থাকছে, বাট সাইন 0 0, তো B0টা কিন্তু থাকছে না, প্লাস সামেশনটা রান করবে এখন P ইকাল টু 1 টু ইনফিনিটিভ, কারণ P ইকাল টু 0টা কিন্তু আমরা নিয়েছি, P ইকাল টু 0টা আমরা নিয়েছি, তাই সেইটা থাকলো না, সামেশন P ইকাল টু 1 টু ইনফিনিটিভ এ টু দি পাওয়ার P, কারণ আর এর জায়গায় আমরা এ বসাবো, AP cos P থিটা প্লাস BP সাইন P থিটা। এই যেটা পেলাম এখানে এখনো কিন্তু আমাদের দুটো আননোন রয়েছে, দুটো আননোন না, তিনটে আননোন রয়েছে, A0 AP BP, এগুলোকে আমরা একবারেই বের করে আনতে পারবো বাই ফুরিয়ার সিরিজ। তো আমরা এবার এরপরে ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করব। ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করলে কিন্তু আমরা একবারেই যে কটা কনস্ট্যান্ট আমাদের এখানে রয়েছে প্রত্যেকটা কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু বের করে আনতে পারবো। তো বাই ফুরিয়ার সিরিজ
we get a0 that's equal to 1 by 2 pi integration 0 থেকে 2 pi f of theta d theta ap that's equal to ap আসবে cos দিয়ে আর bp আসবে sin দিয়ে ap cos দিয়ে আর bp sin দিয়ে আসবে ওকে যদি কোনো ডাউট থাকে বলুন একজন স্পিকার আনমিউট করেছেন ডাউট থাকলে বলুন এপিটা আসছে 1 বাই পাই এ টু দি পাওয়ার পি ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই এফ অফ থিটা কস পি থিটা ডি থিটা আর বিপিটা আসছে 1 বাই পাই এ টু দি পাওয়ার পি ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই এফ অফ থিটা সাইন পি থিটা ডি থিটা এইগুলো কিন্তু আমরা আগের ক্লাসে এগুলো করেছি আগে অনেকবারই এই প্রবলেমগুলো এইভাবে সলভ করেছি তো এখন আমাদের কাছে যে জায়গাটায় আমরা এসে পৌঁছালাম তাতে আমরা প্রত্যেকটা কনস্ট্যান্টের কিন্তু ভ্যালু প্রায় জেনে গেছি বাট আমাদের এখন মেন সব থেকে বড় ঝামেলাটা দাঁড়ালো যেটা সেটা হলো এই এফ ফাংশনটাকে কিন্তু আমরা জানি না যদি আমরা এই এফ ফাংশনটাকে জেনে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা টোটাল যে এক্সপ্রেশনটা আমরা বের করতে চাইছি এই যে এক্সপ্রেশনটা টোটালটাই কিন্তু আমাদের হাতে চলে আসবে ওকে তো নাও we want to try to find out the expression of f of theta okay তো f of theta কিন্তু আমাদের জানা আমি জাস্ট f of theta নিলাম বাট f of theta কিন্তু আমাদের জানা আমরা যদি কোশ্চেনটা একটু ভালো করে পড়ি যে এখানে লেখাই আছে যে দি আপার হাফ সারফেসের টেম্পারেচারটা হচ্ছে T1 অ্যান্ড লোয়ার হাফ সারফেসের টেম্পারেচারটা হচ্ছে T2 দ্যাট ইজ দ্য ফাংশন f of theta ওকে তো তাহলে এবার আমরা এই এফ অফ থিটাটাকে ইন্ট্রোডিউস করাবো আমাদের এই ফুরিয়ারের ভিতরে তো তাহলে আমরা কি বলতে পারছি নাও we are given that f of theta that's equal to t1 t2 t1 কখন না 0 থেকে থিটাটা যখন পায়ের মধ্যে দ্যাট ইজ দ্য আপার হাফ আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি আপার হাফ অ্যান্ড যখন পাই থেকে থিটাটা 2 পাইয়ের মধ্যে দ্যাট ইজ দ্য লোয়ার হাফ যখন পাই থেকে থিটাটা 2 পাইয়ের মধ্যে দ্যাট ইজ লোয়ার হাফ ওকে এই হলো ফাংশন এখন আমরা যে a0 ap bp এর এক্সপ্রেশনগুলো একটু আগে বের করলাম ইয়েলো কালারে এই a0 ap bpটাকে এখন আমরা আপডেট করতে পারবো আপডেট করে আমরা কিন্তু কি করতে পারবো না এগুলোকে আরো বেটার ভ্যালু আনতে পারবো তো আমরা সেটাই এখন করতে চলেছি এই a0 ap bp গুলোকে এই f of theta এর ভ্যালু বসিয়ে আপডেট করতে চলেছি তো দ্যাট ইজ a0 ইকুয়াল টু a0 কি ছিল 1 বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই এফ অফ থিটা ডি থিটা এই ইন্টিগ্রেশনটাকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি 1 বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই এফ অফ থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন পাই থেকে 2 পাই এফ অফ থিটা ডি থিটা এই তো এবার এই 0 থেকে 2 পাইয়ের ভিতরে এফ অফ থিটা কি আর পাই থেকে 0 থেকে পাইয়ের ভিতরে এফ অফ থিটা কি আর পাই থেকে 2 পাইয়ের ভিতরে এফ অফ থিটা কি সেটা বসিয়ে আমরা অঙ্কটা করব তো 1 বাই 2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে পাই t1 ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন পাই থেকে 2 পাই t2 ডি থিটা তো এই ইন্টিগ্রেশনে আর কিছুই নেই তো এই ইন্টিগ্রেশন করে যদি আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিই তো 1 বাই 2 পাই t1 পাই প্লাস t2 পাই এটা আসছে তো দ্যাট ইজ পাই কমন নিয়ে নিলে 1 by 2 t1 plus t2 that is the value of a0 that is the value of a0 now we want to find out the value of ap so what is ap is 1 by pi a to the power p যদি কারোর কোনো ডাউট থাকে স্ক্রিনের পরে জাস্ট মাঝখানের দিকে একবার টাচ করুন দেখুন নিচের দিকে একটা অপশন আসবে একটা রেইজ হ্যান্ড বলে একটা অপশন আছে একদম মোস্ট প্রবলি একদম আপনার মোবাইল স্ক্রিনের একদম ডান দিকে ঠিক আছে রেইজ হ্যান্ড অপশনটায় ক্লিক করুন ক্লিক করলে আমাদের টেকনিক্যাল সাপোর্ট থেকে মিউট আনমিউটটা অ্যাক্টিভ করে দেবে সেখান থেকে আপনি যে কোনো কোয়ারিজ কিন্তু করতে পারবেন ঠিক আছে ওকে
তো এপি যেটা ছিল ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই এফ অফ থিটা কস পি থিটা ডি থিটা। ঠিক আছে, তো এবার আমরা এই ইন্টিগ্রেশনটাকে আবারও দুভাগে ব্রেক করব। 1/পাই এ টু দি পাওয়ার পি, ইন্টিগ্রেশন 0 থেকে পাই, তখন দ্যাট গোজ টু t1 cos p থিটা ডি থিটা, প্লাস ইন্টিগ্রেশন পাই থেকে 2 পাই, দ্যাট গোজ টু t2 cos p থিটা ডি থিটা। এই তো এখন আমরা জানি যে এই রেঞ্জে যদি আমরা ইন্টিগ্রেশন করি দ্যাট গোজ টু 0। এই রেঞ্জে যদি আমরা টি1 টি2 তো কনস্ট্যান্ট, টি1 টি2 তার কোনো ফ্যাক্ট নেই, বাট এই রেঞ্জে যদি কজের ইন্টিগ্রেশন করি আপনারা করেও দেখতে পারেন, বা আপনারা চাইলে ইয়েও খাটাতে পারেন, আমাদের যেটা হচ্ছে নির্দিষ্ট সমাকলনের ধর্মাবলীও খাটাতে পারেন। তো দ্যাট গোজ টু 0। ওকে, নাও নাও ডিপি, ডিপি যেটা ছিল 1/পাই এ টু দি পাওয়ার পি, ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই এফ অফ থিটা সাইন পি থিটা ডি থিটা। ওকে, তো এইটাকে আমরা সেম টু সেম ভাবে ভাঙবো। 1/পাই এ টু দি পাওয়ার পি, ইন্টিগ্রেশন 0 থেকে পাই t1 সাইন পি থিটা, t1 সাইন পি থিটা ডি থিটা, প্লাস ইন্টিগ্রেশন পাই থেকে 2 পাই t2 সাইন পি থিটা ডি থিটা। ওকে, এই ইন্টিগ্রেশন যদি করা হয়, তো আমি এই পার্টটা একটু স্কিপ করছি, এখানে একটা ইন্টিগ্রেশনটা করতে হবে। ইন্টিগ্রেশনটা যদি করা হয় তো যেটা আসবে সেটা আমি একবারে লিখছি। ইন্টিগ্রেশনটা বেসিক ইন্টিগ্রেশন আছে t1 মাইনাস t2 1 মাইনাস কস পি থিটা বাই পি পাই এ টু দি পাওয়ার পি। এবার এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই যে কস পি থিটাটা এলো, এই কস পি থিটার মান কিন্তু কোনো কোনো সময় 1 হয়ে যেতে পারে। কস পি থিটার মান যখন যখন 1 হয়ে যাবে তখন তখন কিন্তু দিস বিপি ইজ 0, বিপি কনস্ট্যান্টটা কিন্তু 0 হয়ে যাবে। আর কস পি থিটার মান যখন যখন -1 হয়ে যাবে তখন 2 টাইমস t1 মাইনাস t2 এরকম একটা কিছু আসবে। তো দ্যাট ডিপেন্ডস আপন পি। পি যদি ইভেন হয় তাহলে cos p theta goes to 1, cos p theta goes to 1 and then it will be 0, and p যদি odd হয় so then the cos p theta is -1 and then goes to 2 into t2 t1 minus t2. ওকে, তো তাহলে আমরা এখান থেকে একটা বিপির সুন্দর এক্সপ্রেশন পাচ্ছি। the bp will be either 0 or 2 into t1 minus t2 by p pi a to the power p, কখন না if p is even, if p is odd, if p is even and if p is odd। তাহলে আমরা কি করলাম, আমরা কিন্তু আমাদের যে কটা কনস্ট্যান্ট আছে প্রত্যেকটা কনস্ট্যান্টের ভ্যালু ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারলাম। এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট ওই এক্সপ্রেশনটার ভিতরে গিয়ে বসিয়ে দেওয়া, যেটা আমাদেরকে সাই অফ আর থিটার এক্সপ্রেশনটা দিচ্ছিল। দাস দাস তাহলে আমরা ওর এক্সপ্রেশনের ভিতরে গিয়ে বসিয়ে দিচ্ছি দি রিকোয়ার্ড টেম্পারেচার ডিস্ট্রিবিউশন ইজ কত হবে না, এরকম হবে সাই অফ আর থিটা দ্যাট ইজ 1/2 t1 প্লাস t2 প্লাস 2 ইন্টু t1 মাইনাস t2 বাই সামেশন অফ n ইকুয়াল টু 1 টু, আমি n দিয়ে দিয়েছি পিটাকে, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি r টু দি পাওয়ার 2n মাইনাস 1, বিকজ অডগুলোই শুধু থাকছে, ইভেনগুলো 0 হয়ে যাচ্ছে, সাইন 2n মাইনাস 1 থিটা বাই 2n মাইনাস 1 ইন্টু এ টু দি পাওয়ার 2n মাইনাস 1। আমি কেন 2n মাইনাস 1 বসালাম, তার মেন রিজন হচ্ছে যে ইভেনগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে, অডগুলোই শুধুমাত্র পড়ে থাকছে, সেই জন্য আমরা এখানে ওই ওটাকে আপডেট করে জাস্ট
2n-1 দিয়ে অডগুলোকেই নিয়ে আসলাম। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড টেম্পারেচার ডিস্ট্রিবিউশন ফাংশন। ওকে, যেটা আমাদের কোশ্চেনে চাইছিল। তো এই হচ্ছে কোশ্চেনটা ছিল আগের দিনের যে প্রবলেমটা সলভ করতে দেওয়া ছিল, সেই প্রবলেমটা সলিউশন। এবার আমরা চলে যাব নেক্সট পেজে, এবং নেক্সট পেজে গিয়ে আমরা প্রবলেম নাম্বার 4 নেব। নেক্সট প্রবলেম বলছে প্রবলেম 4। প্রবলেম 4 বলছে যে ফাইন্ড দি স্টেডি, যদি কোনো ডাউট থাকে বলবেন, কিন্তু রেইজ হ্যান্ড অপশানে ক্লিক করে বলতে পারবেন। ফাইন্ড দি স্টেডি স্টেট টেম্পারেচার distribution in a semicircular plate of radius A, insulated on both face with its curved boundary kept at a constant temperature U0, and its bending diameter is kept at zero temperature. আপনারা আপনাদের মধ্যে একটা ছবি এঁকে নিন, আমি একটু পরে ছবি আঁকছি, ছবি এঁকে পুরোটা বোঝাচ্ছি। তো ফাইন্ড দি স্টেডি স্টেট টেম্পারেচার ডিস্ট্রিবিউশন ইন এ সেমি সার্কুলার প্লেট অফ রেডিয়াস এ। একটা সেমি সার্কুলার প্লেট আছে যার রেডিয়াস এ, ইনসুলেটেড অন বোথ ফেসেস, যার একটা প্লেট মানে তো তার দুটো ফেস। আপনি যখন একটা প্লেট কোন এক জায়গায় রাখছেন, একটা ফেস আপনি দেখতে পাচ্ছেন, ধরুন আপনি টেবিলের পরে রেখেছেন, আর একটা ফেস টেবিলের দিকে আছে। তো এই বোথ ফেস ইনসুলেটেড মানে তাপ ওখান থেকে বেরোবে না। অন বোথ ফেসেস উইথ ইটস কার্ভড বাউন্ডারি কেপ্ট অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার U0, যার ওই কার্ভড বাউন্ডারিটা সেটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচার U0-তে আছে, অ্যান্ড দি বাউন্ডিং ডায়ামিটার, যে ডায়ামিটারটা দিয়ে বাউন্ডেড আছে, সেটা কেপ্ট অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি। আমি ছবি আঁকছি পরে। তো এই স্টেডি স্টেট টেম্পারেচার ডিস্ট্রিবিউশন যেটা হয় সাই, যেটা আমরা ধরছি সেমি সার্কুলার প্লেট এর ক্ষেত্রে, সেটা কিন্তু 2 ডাইমেনশনাল ল্যাপ্লাস ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেট সিস্টেমকে স্যাটিসফাই করে। এইগুলো কিন্তু আমাদের, এটা যে স্যাটিসফাই করে, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ফিজিক্স, যে কেন স্টেডি স্টেট টেম্পারেচার ডিস্ট্রিবিউশন ইন এ সেমি সার্কুলার প্লেট সেটা 2 ডাইমেনশনাল ল্যাপ্লাস ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেটকে স্যাটিসফাই করে, সেটা ফিজিক্সের ফ্যাক্ট। বাট আমরা সেই ইকুয়েশনটাকে তুলে সেখান থেকে আমাদেরকে সলভ করতে হবে, সেটা আমাদের ম্যাথমেটিক্সের কাজ। তো আমরা কি করছি, আমরা নর্মাল ইকুয়েশন নিয়ে নিচ্ছি, সলিউশন। তো আমি প্রথমে ওটা লিখে নিচ্ছি, দি স্টেডি স্টেট টেম্পারেচার distribution in a semi circular plate
semicircular plate is given by two-dimensional Laplace equation in polar coordinate as কি ছিল ইকুয়েশনটা, এরকম ছিল ইকুয়েশনটা, ডেল স্কোয়ার সাই বাই ডেল আর স্কোয়ার প্লাস 1/r ডেল সাই ডেল আর প্লাস 1/r স্কোয়ার ডেল স্কোয়ার সাই বাই ডেল আর ডেল থিটা স্কোয়ার ডেল স্কোয়ার সাই বাই ডেল থিটা স্কোয়ার দ্যাটস ইকাল টু 0। এটা ছিল ইকুয়েশন, দ্যাটস ইকাল টু 0। এবার আমরা যেটা করব, এর বাউন্ডারি কন্ডিশনটা আমাদেরকে নিয়ে নিতে হবে। তো the boundary condition of the problem are psi r0 psi r pi psi a theta। বলুন এগুলো কি কি হবে? স্পিকার আনমিউট করে বলতে পারেন, রেইজ হ্যান্ড অপশনটায় ক্লিক করলেই স্পিকার আনমিউট হবে, দেন আপনারা কথা বলতে পারবেন। বাউন্ডারি কন্ডিশন এগুলো কি কি হবে? কোশ্চেন পড়লেই কিন্তু বোঝা যাবে, কোশ্চেন পড়লেই কিন্তু বোঝা যাবে। r0 যখন আমরা r মানে এনি r বাট অ্যাঙ্গেল ইজ 0, আমি যদি জাস্ট একটু ডায়াগ্রামটা এঁকে বোঝাই তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এটা একটা অর্ধ বৃত্তাকার প্লেট, আর এনি আর, বাট যখন থিটাটা 0 তার মানে কিন্তু আমরা এইটার উপরে আছি, এটার উপরে আছি। তো এটার উপরে থাকা মানে থিটাটা 0 মানে এটার উপরে আছি বলা ভুল, থিটাটা 0 মানে আমরা এটার উপরে আছি, এইটুকুনি হচ্ছে থিটা 0। আর এই পাশটা হচ্ছে থিটা পাই, এই পাশটা হচ্ছে থিটা পাই, ঠিক আছে? তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু 0 হবে, কারণ বলাই আছে যে এর বাউন্ডিং ডায়ামিটার যেটা, বাউন্ডিং ডায়ামিটারটা 0 ডিগ্রি সেলসিয়াসে কেপ্ট করা আছে, মানে এখানেও সাইজ 0, এখানেও সাইজ 0। বাট এই যে গ্রিন এন্ড এজটা, এখানে সাইজ u0, তো এইটা হবে u0। অবভিয়াসলি দি থিটা ইজ রানিং ওভার 0 to pi, 0 to pi। তো আমরা আবারও তাই করব, এক্ষেত্রে একবারে ডিরেক্ট আমরা অ্যাকসেপ্টেবল সলিউশনে চলে যাব, অ্যাকসেপ্টেবল সলিউশন থেকে আমরা সলভ করতে শুরু করব। তো সেই একই কাজ, দি অনলি, যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে স্পিকার আনমিউট করে কিন্তু কোশ্চেন করবেন। দি অনলি acceptable solution is কি হবে, psi of r theta, that is c1 r to the power p plus c2 r to the power minus p, c3 cos p theta plus c4 sin p theta। ওকে, তো এবার আমরা প্রথমত আমাদের একটা বাউন্ডারি কন্ডিশন আছে, সেটা হচ্ছে psi of r0 equal to 0, psi of r0 equal to 0। তো এই বাউন্ডারি কন্ডিশনটাকে যদি আমরা অ্যাপ্লাই করি এটার উপরে, বলুন তো কোন কনস্ট্যান্টটার ভ্যালু আমরা ফাইন্ড আউট করতে পারবো? এই বাউন্ডারি কন্ডিশনটাকে যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের এই সলিউশনটার পরে, তাহলে আমরা কোন কনস্ট্যান্টটার ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো এবং সেই ভ্যালুটা কত হবে বলার চেষ্টা করুন। স্ক্রিনের পরে যে রেইজ হ্যান্ড অপশনটা আছে ওটাই ক্লিক করলেই স্পিকার আনমিউট হয়ে যাবে। psi r0 দ্যাটস ইকুয়াল টু 0, এটাকে জাস্ট থিটাটাকে 0 পুট করুন, থিটাটাকে 0 পুট করে ওখান থেকে দেখুন কোন কনস্ট্যান্টের ভ্যালু বের করা যাচ্ছে।
আমি কিন্তু শুনতে পেলাম না, কেউ একজন বলার চেষ্টা করলো স্পিকার আনমিউট করে। স্যার হ্যাঁ হ্যাঁ, বলো এবার। আমি কিন্তু কিছু শুনতে পেলাম না, আমার একবার রেসপন্স পেলাম, তারপরে কিন্তু আর কিছু শুনতে পেলাম না। আমি বলছি, তারপরে যদি কারোর হয়ে গিয়ে থাকে অবশ্যই স্পিকার আনমিউট করে বলতে পারবে। আচ্ছা, তো কোনটার ভ্যালু বের করতে পারবো? আমরা যদি থিটা ইকাল টু জিরো পুট করি তো সাইন জিরো ইজ জিরো, সাইন জিরো জিরো হয়ে গেলে কিন্তু আমরা ওই C4 এর ভ্যালু আর বের করতে পারবো না। তো আমরা cos 0 1, তো C3 এর ভ্যালু কিন্তু বের করতে পারবো, যেহেতু দি টোটাল ভ্যালু ইজ জিরো, তো C3 উইল বি জিরো এক্ষেত্রে। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো এইভাবে যে the boundary condition, the boundary condition psi of r0 that's equal to 0 gives কি দিচ্ছে? C3টাকে জিরো করে দিচ্ছে। তো C3টা যদি জিরো হয়ে যায় তাহলে আমাদের সলিউশনটার অবস্থা কি হয়? দেয়ারফর psi of r theta that goes to C1 r to the power p plus C2 r to the power minus p into C4 sin p theta। ওকে, এবার আমরা এরপরে অ্যাপ্লাই করব আমাদের আরেকটা বাউন্ডারি কন্ডিশন রয়েছে, এই বাউন্ডারি কন্ডিশনটা, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটা, যে সাই অফ আর পাই দ্যাটস ইকাল টু জিরো। এটা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে না, আমরা এমন কিছু করার চেষ্টা করব, C4কে জিরো করে দিলে তো ট্রিভিয়াল সলিউশনে চলে আসছে, তো আমরা C4কে জিরো না করে কিছু করার চেষ্টা করব। তো নাও psi of r pi that's equal to 0 gives কি দিচ্ছে? C1 r to the power p plus C2 r to the power minus p into C4 sin p pi that's equal to 0। তো এখান থেকে কিন্তু আমরা ইজিলি C4কে জিরো করতে পারি, বাট C4কে জিরো করে কিন্তু আমার কোনো লাভ নেই। C4কে জিরো করে কিন্তু আমার কোনো লাভ নেই, কারণ C4কে জিরো করলে আবারও আমি ট্রিভিয়াল সলিউশনে চলে যাবো, আমরা ট্রিভিয়াল সলিউশন কেউই চাইছি না। আমরা কি করব? C4কে জিরো না করে আমরা ওই সাইনের যে কম্পোনেন্টটা রয়েছে সাইন পি পাই, ওটাকে জিরো করার চেষ্টা করব। দেয়ারফর সাইন অফ পি পাই দ্যাট গোজ টু জিরো, আমরা ব্র্যাকেটে লিখে দেবো C4 ইজ নট ইকুয়াল টু জিরো, ইফ C4 ইজ ইকুয়াল টু জিরো দেন it is trivial, C4 জিরো হয়ে গেলে তো ট্রিভিয়াল সলিউশন চলেই আসলো। ওকে, তো নেক্সট তাহলে আমরা কি করব? নেক্সট আমরা যেটা করব যে এখান থেকে ভ্যালু বের করার চেষ্টা করি পি পাই দ্যাটস ইকাল টু এন পাই, তাহলে জেনারেল সলিউশন। তো দ্যাট ইমপ্লাইজ পি ইকাল টু এন, যেখানে এনটা অবভিয়াসলি বিলংস টু আওয়ার ন্যাচারাল নাম্বার, তো এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে আমাদের এখান থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম দেয়ারফর psi of r theta that's equal to C1 r to the power n plus C2 r to the power minus n C4 sin n theta, এটা আমরা পেয়ে গেলাম। পি জায়গাটায় আমরা n বসিয়ে দিলাম। এবার আমরা কি করব? C4 কনস্ট্যান্টটাকে, তিনটে কনস্ট্যান্ট হচ্ছে, তিনটেকে দুটো করে নিতে চাইছি, C1 C4 r to the power n, C2 C4 r to the power minus n into sin n theta, sin n theta। তো দ্যাট গোজ টু, এটাকে আমরা এ ধরে নিচ্ছি, a r to the power n প্লাস b r to the power minus n into sin n theta। ওকে, তো এবার আমরা এরপরে সুপারপজিশন প্রিন্সিপালটা অ্যাপ্লাই করি। তো বাই সুপারপজিশন প্রিন্সিপাল psi of r theta that is summation of r equal to 1 to infinity a n r to the power n প্লাস বি এন আর টু দি পাওয়ার মাইনাস এন, এ এন বি এন এগুলো কেন দেওয়া হচ্ছে আমি আগেও বলেছি,
আজকেও একবার বলে দিয়েছি যে আমরা এখানে এক একটা এনের এক একটা ভ্যালুর জন্য কিন্তু আমরা এক একটা পাচ্ছি। এনের ভ্যালু 1 হলে A1, এনের ভ্যালু 2 হলে A2, এরকম করে আমরা পরপর পাচ্ছি। সেই জন্য আমরা বিভিন্ন ভ্যালুর জন্য এটাকে নিয়েছি। ওকে, তো তাহলে আমরা এখানে এরকমভাবে নিলাম এবং সাথে থাকছে আমাদের সাইন এন থিটা, সাথে থাকছে আমাদের সাইন এন থিটা। এই পর্যন্ত আমরা এসে পৌঁছাতে পারলাম। এবার যদি কিনা ওই ইনফিনিটিভের ইনফাইনাইটের কথাটা একবার ভেবে নিই। নাও অ্যাজ আর টেন্স টু জিরো, আর যদি জিরোর দিকে যায়, দেন the term r to the power minus n tends to infinity, r to the power minus n to infinity পেয়ে যাবে, and hence psi of r theta tends to infinity as r tends to 0. ওকে, তো দ্যাট ইজ দ্য প্রবলেম। তো এটা এর মানে হচ্ছে যত আমরা আর ইকুয়াল টু 0 মানে কেন্দ্র, তার মানে ওই যে অর্ধ বৃত্তাকার প্লেট, সেমি সার্কুলার প্লেট, ওই সেমি সার্কুলার প্লেটের যে কেন্দ্র, সেই কেন্দ্রে টেম্পারেচারটা ইনফাইনাইটে চলে যাচ্ছে। দ্যাট ইজ নট দ্যাট কন্ট্রাডিক্টস দি ফিজিক্যাল কন্ডিশন। ওকে, তো আমরা সেটাই লিখছি যে দিস কন্ট্রাডিক্টস the physical condition of the given problem. Since the bounding diameter is at temperature 0, কারণ এই বাউন্ডিং ডায়ামিটারের টেম্পারেচারটা 0 হওয়ার কথা, বাট বাউন্ডিং ডায়ামিটারের মধ্যে সেন্টার একটা পয়েন্ট যেখানে নাকি টেম্পারেচারটা ইনফাইনাইটে চলে যাচ্ছে। ওকে, তো এই প্রবলেমটাকে হাঁটানোর জন্য আমাদের কি করতে হবে? এই বিএন কনস্ট্যান্টটাকে 0 করে দিতে হবে। এই বিএন কনস্ট্যান্টটাকে যদি আমরা 0 করে দিই, তো দিস প্রবলেম ইজ সলভড। তো হেন্স we take bn equal to 0. So therefore psi of r theta, that is summation of n equal to 1 to infinity an r to the power n sin n theta, an r to the power n sin n theta. Now psi of a theta, that is কি ছিল? এটা ছিল u0। এটাকে যদি আমরা ইউজ করি গিভস, এটা যদি আমরা ইউজ করি গিভস, তাহলে আমরা কি পাবো না u0 দ্যাটস ইকুয়াল টু সামেশন অফ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an a টু দি পাওয়ার n সাইন n থিটা, এটা পাবো। এখানে আমাদের জাস্ট আর একটা কাজ বাকি। আমরা যদি an-টার ভ্যালু ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমস্ত প্রবলেম সলভ। এই an-টার ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমরা কি অ্যাপ্লাই করব? an-টার ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমরা হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করব। যে an-টা আছে, an-টার ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমরা হাফ রেঞ্জ যদি ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাচ্ছি? বাই হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন, যেহেতু সাইনে আছে, সিরিজ gives an a to the power n, that is the constant, that's equal to 2 by pi integration 0 থেকে pi, ফুল রেঞ্জ হলে 2 pi হতো, u0 sin of n theta, that is the constant. এখান থেকে আমরা an কনস্ট্যান্টের ভ্যালু বের করে ফেলতে পারবো। তো এখান থেকে আমি যদি an বের করতে চাই, তো আমি কি করতে পারবো? an দ্যাটস ইকুয়াল টু 2u0 কনস্ট্যান্ট, কারণ ওটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচার। এই কনস্ট্যান্ট টেম্পারেচারটা বাইরে বেরিয়ে আসবে। এই কনস্ট্যান্ট টেম্পারেচারটা বাইরে বেরিয়ে আসলে 2u0 বাই নিচে চলে আসছে পাই a টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন 0 থেকে পাই সাইন n থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ n থিটা বাই n, এর লিমিট হচ্ছে 0 থেকে পাই। তো দ্যাট গোজ টু
দ্যাট গোজ টু 2u0 বাই পাই a টু দি পাওয়ার n ইন্টু n। প্রথমটা যখন আমরা বসাবো তো 0 বসালে 1 মাইনাস, মানে লোয়ার লিমিট যেহেতু মাইনাস আছে তাই লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট করে দিলাম, -1 হোল টু দি পাওয়ার n। ওকে, তো দ্যাট ইজ দ্য এন। তো এখানেও কিন্তু সেই একই গল্প যে এন এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে একরকম, এন এর ভ্যালু যদি অড হয় তাহলে আরেক রকম। এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে যাচ্ছে জিনিসটা। তো আমি নেক্সট পেয়ে যাচ্ছি, এখানে জায়গা নেই। এবার এন এর ভ্যালু অড ইভেনের জন্য কি দাঁড়াচ্ছে, যখন এন এর ভ্যালু ইভেন হবে তখন দি -1 ইজ গোস টু 1, তখন দি ভ্যালু অফ এন ইজ গোয়িং টু 0, অ্যান্ড যখন এন এর ভ্যালু অড হবে তখন ওটা হয়ে যাবে -1, তো তখন ওখানে আরেকটা 2 চলে আসবে। তাহলে আমরা লিখতে পারছি এ এন, এটা হয়ে যাচ্ছে 0, আর একটা 2 আসলে 4u0 বাই পাই এন এ টু দি পাওয়ার এন। কখন কোনটা, না যখন এন ইজ ইভেন, যখন এন ইজ অড। কোনো জায়গায় প্রবলেম থাকলে বলে ফেলতে পারেন। তো এই এনটা কী হবে তাহলে 4u0, আমরা কিন্তু এনটাকে জাস্ট অডটাকে এখন ট্রিট করছি, এই অডটাকে নিয়ে ভাববো, ইভেনগুলো তো সব আউট হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা কি করব, এন যেই জায়গাগুলোয় আছে সেখানে 2n+1 বসানোর চেষ্টা করবো। তাহলে পাই 2n+1 ইন্টু এ টু দি পাওয়ার 2n+1। তাহলে এই দ্যাট ইজ দ্য এন। এই এন দিয়ে আমরা টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটাকে আপডেট করবো, এবং সেটাই হবে আমাদের রিকোয়ার্ড টেম্পারেচার ডিস্ট্রিবিউশন। দেয়ারফোর the temperature distribution is কি হবে না, psi of r theta that's equal to 4u0 by pi। এটাই শুধুমাত্র কনস্ট্যান্ট আকারে বাইরে আসবে, বাকি সবগুলো কিন্তু n ডিপেন্ডেন্ট, তো সেগুলো সামেশান থেকে কিন্তু বাইরে আসতে পারবে না। 1/2n+1 r বাই এ, আমি জাস্ট একটু সাজিয়ে দিচ্ছি, হোল টু দি পাওয়ার 2n+1 সাইন অফ 2n+1 ইন্টু থিটা। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড টেম্পারেচার ডিস্ট্রিবিউশন, যেটা আমাদের কোশ্চেনে চেয়েছিল। দেখুন দুটো প্রবলেম আজকে আমি আবারও সলভ করে দিলাম, আগের দিনে মানে একটা দুটো প্রবলেম আমি সলভ করে দিয়েছিলাম। যদি কোনো জায়গায় পোলার কোঅর্ডিনেটেড যে সলিউশন প্রসেস এটা নিয়ে প্রবলেম থাকে বলুন। এরপরে আমাদের যেটা আমরা যাবো, যদি কোনো জায়গায় ডাউট থাকে অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে জাস্ট রেইজ হ্যান্ড অপশনটা ক্লিক করলেই স্পিকার আনমিউট হবে, কথা বলতে পারবেন। তো এরপরে আমরা আমাদের যেটা রয়েছে সিলেবাসে সেটা হচ্ছে এই ল্যাপ্লাস ইকুয়েশন আমরা এতক্ষণ ধরে পড়লাম পোলার কোঅর্ডিনেটে, এবার আমরা পড়ব স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করব আজকে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাস ইকুয়েশন দেখতে কেমন হয় সেটা যেমন আমরা আগে করে নিয়েছিলাম, তেমন আমরা ফার্স্টে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাস ইকুয়েশন কিন্তু আমরা দেখেছিলাম, সেটাকে নিয়ে সলভ করার ডেরিভেশনে যাব, মানে জেনারেল থিওরেমটা আজকে পড়বো আগে ফার্স্টে। তো হেডিং করি স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। তো এখানে আর আর থিটা থাকবে অ্যাজ এ ভেরিয়েবল, যেমন এক্স ওয়াই হয় 2 ডাইমেনশনালে, বাট পোলারে হয় আর থিটা, স্ফেরিক্যাল পোলারে যেটা আসে সেটা হয় আর থিটা ফাই। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর আর থিটা থাকে, স্ফেরিক্যাল পোলারে থাকে আর থিটা ফাই। তো এক্ষেত্রে আমরা কি করব, ইন দি কেস অফ axis symmetric about the polar axis theta equal to 0, পোলার অ্যাক্সিস থিটা ইকুয়াল টু 0। পোলার অ্যাক্সিস মানে কি, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তো একটাই অ্যাক্সিস থাকে, কার্টেশিয়ান 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে যেমন দুটো অ্যাক্সিস থাকে, বাট পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তো একটাই অ্যাক্সিস থাকে। তো সেটা কি করে আমরা পাই, থিটা ইকুয়াল টু 0 পুট করলেই তো সেটা পাই, থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 0, অ্যাক্সিস থিটা ইকুয়াল টু 0, সাই অফ আর থিটা ফাই ইজ
independent of phi and Laplace equation in spherical polar coordinate coordinates can be obtained by obtained from equation ওই যেটা আমরা নিয়েছিলাম আমাদের পোলার কোঅর্ডিনেটে, সেটা কেমন, জাস্ট আমরা সেটাকে আপডেট করব ডেল ডেল আর। এই কাজগুলো কিন্তু আমি জাস্ট যখন ল্যাপ্লাস ইকুয়েশনের একদম প্রথম দিকের ক্লাস হয়েছিল, যেখানে আমরা বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে ল্যাপ্লাস ইকুয়েশনকে দেখেছিলাম, পোলার, স্পেরিক্যাল, পোলার, সিলিন্ড্রিক্যাল, কার্টেসিয়ান, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, তখন ক্লাসে কিন্তু এগুলো আমি বলে দিয়েছিলাম। তো সেইটাকেই নিচ্ছি, এইভাবে আমরা আপডেট করেছিলাম সেই ক্লাসে, পুরোনো খাতায় দেখলেও বুঝতে পারবেন। ডেল ফাই ডেল আর প্লাস 1/sin থিটা ডেল ডেল থিটা অফ sin থিটা ডেল সাই ডেল থিটা প্লাস 1/sin স্কোয়ার থিটা ডেল স্কোয়ার সাই বাই ডেল ফাই স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন নিয়ে এগিয়ে যাই, আমি এই ক্যালকুলেশনটা করবো না কারণ এই ক্যালকুলেশনটা আমাদের আগে করা। তো আমরা এখান থেকে পাবো যেটা, সেটা হলো এরকম, ডেল ডেল আর অফ আর স্কোয়ার ডেল সাই ডেল আর প্লাস 1/sin থিটা ডেল ডেল থিটা অফ সাইন থিটা ডেল সাই ডেল থিটা, দ্যাট গোজ টু 0, ওই পার্টটা থাকবে না। যখন আমরা ডেরিভেটিভটা করব, যখন আমরা ডেরিভেটিভটাকে রান করাবো, তখন ওই পার্টটা থাকবে না, মানে পুরো ক্যালকুলেশনটা করার পরে, কারণ ওটা ইন্ডিপেন্ডেন্ট, উপরে তো লিখেই দিয়েছি, ওই পার্টটা থাকবে না। তার মেন রিজন হচ্ছে যে এখানেই দেখুন লেখা রয়েছে যে ইট উইল বি ফাই ইন্ডিপেন্ডেন্ট অফ ফাইয়ের উপরে এটা ডিপেন্ডেন্ট থাকবে না এবং ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এবার আমরা সবসময় যেটা করি যে সেপারেশন, দুটো ভ্যারিয়েবলকে সেপারেট করা, তাহলে এর ভিতরে কিন্তু দুটো মাত্র ভ্যারিয়েবল পড়ে রইল, এর ভিতরে কিন্তু কোনো সাই ভ্যারিয়েবল নেই। যে সাই ভ্যারিয়েবলটা এখানে ছিল, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট অফ সাই, তো সাই ভ্যারিয়েবলটাকে আমরা এলিমিনেট করতে পারলাম। তো এখন কিন্তু এর ভিতরে দুটো ভ্যারিয়েবল রয়েছে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে থিটা। তো তো আমরা সেক্ষেত্রে কি করব, টু সলভ the equation we put psi of r theta। তো এখন আমরা এটাকে কিন্তু psi of r theta নিয়ে নিচ্ছি, যে psi of r theta দ্যাটস ইকুয়াল টু, এটাকে আমরা দুটো ফাংশন আকারে দেখছি, একটা f of r আর একটা g of theta, এরকম ভাবে আমরা কনসিডার করছি, যেখানে হোয়ার f and g are function of r and theta respectively, ওকে। তো যদি তাই হয়, এইভাবেই তো আমরা সেপারেশনটা করি। দি ফাংশন g of theta is called zonal surface harmonic, এই যে ফাংশনটা জি অফ থিটা, এটার একটা নাম আছে জোনাল সারফেস হারমোনিক। এবার আমরা ঠিক যেভাবে আমরা সেপারেশনটা করি, সেপারেশন কনস্ট্যান্ট নিয়ে অন্য দুটো কার্টেসিয়ান কোঅর্ডিনেটেও যেভাবে করেছি বা পোলার কোঅর্ডিনেটেও যেভাবে করেছি, ঠিক সেম টু সেম ভাবে আমরা অ্যাপ্রোচ করব এখন এখানে। কোনো পার্থক্য কিন্তু হবে না, ঠিক আছে, কোনো পুরো একদম সেম টু সেম ভাবে এখানে আমরা অ্যাপ্রোচ করব। তো প্রথমে আমরা যেটা করব যে ডেরিভেটিভ ভ্যালু বের করব, কার না
প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে নাও ডেল সাই ডেল আর আর এর রেসপেক্টে সাইটাকে ডেরিভেটিভ করছি, তখন তাহলে জিটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে বিকজ জি ইজ দি ফাংশন অফ থিটা অনলি অ্যান্ড এফ ইজ দি ফাংশন অফ আর অনলি। তো এখানে জিটা তাহলে কনস্ট্যান্ট হিসেবে থাকবে, তাহলে ডেল এফ ডেল আর ইন্টু জি। ঠিক একই রকমভাবে ডেল সাই ডেল থিটাটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এফটা আমাদের কনস্ট্যান্ট হিসেবে থাকবে, ডেল জি ডেল থিটা এটা আসবে। সো ফ্রম ওয়ান উই গেট এক নম্বরের ভিতরে যদি আমরা এই ভ্যালুগুলোকে পুট করার চেষ্টা করি তাহলে কি পাবো, ডেল ডেল আর অফ আর স্কোয়ার ডেল এফ ডেল আর ইন্টু জি, ওখানে ডেরিভেটিভ ভ্যালু বসিয়ে দিলাম, প্লাস 1/sin থিটা ইন্টু ডেল ডেল থিটা অফ সাইন থিটা এফ ডেল জি ডেল থিটা দ্যাটস ইকাল টু 0। और আমরা এটাকে একটু জাস্ট ক্যালকুলেশন করে আনবো, ডেল ডেল আর অফ আর স্কোয়ার ডেল এফ ডেল আর ইন্টু জি, বা জিটাকে আগেও নিয়ে তো পারা যায়, তো এই পার্টটাকে আমি এপাশে নিয়ে আসছি, -1/sin থিটা ডেল ডেল থিটা ইন্টু সাইন থিটা এফ ইন্টু ডেল জি ডেল থিটা। এই এবার আমরা যেটা করব যে এখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টটা ভালো করে লক্ষ্য রাখতে হবে, এবং দেখুন এখানে জিটা কিন্তু নট ডিপেন্ডেন্ট অন আর, তো আমরা জিটাকে কিন্তু আরামসে বাইরে বের করে আনতে পারবো। তো জি ডেল ডেল আর অফ আর স্কোয়ার ডেল এফ ডেল আর দ্যাটস ইকাল টু মাইনাস, এফটা কিন্তু নট ডিপেন্ড আপন থিটা, তো এফটাকে আমরা বাইরে বের করে আনতে পারবো 1/sin থিটা ডেল ডেল থিটা ইন্টু সাইন থিটা ডেল জি ডেল থিটা। ওকে, তাহলে এবার আমরা কি করব, এই যে এফটা রাইট হ্যান্ড সাইডে আছে সেই এফটাকে লেফট হ্যান্ড সাইডে আনবো, যে জিটা লেফট হ্যান্ড সাইডে আছে সেই জিটাকে রাইট হ্যান্ড সাইডে আনবো। তো অর কেমন দেখতে হবে, 1/f ডেল ডেল আর আর স্কোয়ার ডেল এফ ডেল আর দ্যাটস ইকাল টু -1/জি সাইন থিটা ডেল ডেল থিটা ইন্টু সাইন থিটা ডেল জি ডেল থিটা। এই আমাদের সেপারেশন হয়ে গেল। দেখুন লেফট হ্যান্ড সাইডে যে পার্টটা আছে দ্যাট ইজ কমপ্লিটলি অন আর, কারণ এফ হচ্ছে আর এর, তো এফ টেপ দিয়ে সব আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি। রাইট হ্যান্ড সাইডে যে পোর্শনটা আছে দ্যাট ইজ কমপ্লিটলি অন থিটা, জিটি দিয়ে যেগুলো আছে সেগুলো কমপ্লিটলি অন থিটা। তো আমরা এবার যেটা করব এখানেই সেপারেশন কনস্ট্যান্ট আমরা পিক করি, তো এরপরে সেপারেশন কনস্ট্যান্ট আমরা পিক করে নিচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু সাম where k is separation constant, এবার আমরা এই কেটাকে একটা স্পেশাল ভ্যালু পুট করা হয় এক্ষেত্রে, তো কে এর ভ্যালু আমরা এক্ষেত্রে পুট করব যেটা সেটা হচ্ছে এরকম একটা ভ্যালু পুট করছি যে নাও উই পুট কে ইকাল টু এন ইন্টু এন প্লাস ওয়ান, এরকম একটা ভ্যালু পুট করছি, হোয়ার যেখানে এন ইজ কনস্ট্যান্ট, একটা ফিক্সড কনস্ট্যান্ট তার ভ্যালু আমরা এখানে পুট করছি। যদি এরকম একটা ভ্যালু পুট করি তো এবার আমরা দুটো পার্টে অঙ্কটাকে ভাঙবো, একটা হচ্ছে ওই কে নিয়ে লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে করব, তো সো 1/f ডেল ডেল আর আর স্কোয়ার ডেল এফ ডেল আর দ্যাট ইজ ইকাল টু এন ইন্টু এন প্লাস ওয়ান। তো তাহলে এবার এখানে কিন্তু ডেল দেওয়ার আর কোনো প্রশ্ন ওঠে না, কারণ ইট ইজ কমপ্লিটলি অন আর, এখানে কিন্তু থিটা নেই যে পার্শিয়াল আমরা অ্যাপ্লাই করব, তো ডিডি আর অফ আর স্কোয়ার ডিএফ ডিআর, এখানে আমরা ডেল দেবো না, ডিএফ ডিআর দ্যাটস ইকাল টু এফ এন ইন্টু এন প্লাস ওয়ান। তো এটাকে যদি আমরা ডিকম্পোজ করি তাহলে আমরা কি পাবো, এটাকে ডিকম্পোজ করলে আমরা এরকম পাচ্ছি না, আর স্কোয়ার ডি স্কোয়ার এফ বাই ডি আর স্কোয়ার
প্লাস 2r df বাই dr ইউভি রুল খাটলো, আর ওটাকে এ পাশে আনছি, ওটাকে এ পাশে আনলে যেটা আসছে সেটা হচ্ছে এরকম যে মাইনাস n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু এফ দ্যাটস ইকাল টু জিরো, এটা আসছে। এটা কি? ইট ইজ এ হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। তো লিখে দিচ্ছি, ইট ইজ এ হোমোজিনিয়াস, it is a homogeneous linear equation, it is a homogeneous linear equation। তো এই হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন আমরা এটাকে অয়েলার্স ইকুয়েশন বলি। এই অয়েলার্স ইকুয়েশন সলভ করার জন্য আমরা যেটা সাধারণত গ্রাজুয়েশনে করে থাকি, বা আমি মাস্টার্সের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্লাসেও হয়তো বলেছি যে এটার জন্য আমরা পুট করি r ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি। তো পুট r ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি d স্কোয়ার f বাই ডি টি স্কোয়ার মাইনাস df dt প্লাস 2 df dt মাইনাস n ইন্টু n প্লাস ওয়ান f দ্যাটস ইকাল টু জিরো। এটা কি করে পেলাম সেটা যদি বলি, সেটা হচ্ছে এই পার্টটা যখন ক্যালকুলেট করা হয় তখন ওই আর স্কোয়ার ইন্টু ডিএফ ডি থিটার জায়গায় জন্য এই পার্টটা আসে, এই পুরো পার্টটা আশা করি দেখতে পাচ্ছেন, এই পুরো পার্টটা, আর এই পার্টটার জন্য এই পার্টটা চলে আসে, এসে এই পাশ নিচের পার্টটা আসে। আপনারা যদি বাড়িতে অবশ্যই প্রত্যেকের কাছে ঘোষ মাইতি আছে, ঘোষ মাইতিতে অয়েলার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে বা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন আছে। ওই হোমোজিনিয়াস লিনিয়ারটা একবার জাস্ট চোখ বলালেই বুঝতে পেরে যাবেন, এবং আশা করি বুঝতেও পারছেন। তো এবার এটাকে জাস্ট সিম্পলিফাই করা, এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাবো না, আমরা এরকম পাবো যে ডি স্কোয়ার এফ বাই ডিটি স্কোয়ার প্লাস ডিএফ ডিটি মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এফ দ্যাট ইজ ইকাল টু জিরো। তো এটা তো একটা সেই অক্সিলারি ইকুয়েশন সিএফ পিআই এর গল্পে চলে এসেছে, বাট এখানে পিআই হবে না কারণ রাইট হ্যান্ড সাইডটা জিরো আছে। তো অক্সিলারি ইকুয়েশন দিয়ে আমরা কিন্তু এটাকে হামেশায় সলভ করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে the auxiliary equation auxiliary equation is কত হবে না m স্কোয়ার প্লাস m মাইনাস n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান দ্যাটস ইকাল টু জিরো। তো এই প্যাটার্নে নেওয়া হয়েছে। এবার কেন বুঝতে পারলেন যে এই প্যাটার্নে নিলে কিন্তু আমরা ইজিলি সলভ আউটটা করতে পারবো। এম স্কোয়ার প্লাস এম প্লাস এন প্লাস ওয়ান ইন্টু এম মাইনাস এন এম মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান। আশা করি বুঝতে পারছেন, আমি জাস্ট মিডিল টার্ম ব্রেকে ভাঙার চেষ্টা করছি। তো তাহলে এখান থেকে আমরা যদি এম কমন নিই, এম প্লাস এন প্লাস ওয়ান মাইনাস এন কমন নিই, m প্লাস n প্লাস ওয়ান দ্যাট ইজ ইকাল টু জিরো, অর এখান থেকে যদি আমরা m প্লাস n প্লাস ওয়ান কমন নিই তো দ্যাট গোজ টু m মাইনাস n দ্যাট ইজ ইকাল টু জিরো। সো আইদার m ইজ ইকাল টু মাইনাস n প্লাস ওয়ান অর m ইজ ইকাল টু n, এই দুটো হবে। তো এই দুটোর উপরে বেস করে আমরা দুটো সলিউশন এই দুটোর উপরে বেস করে আমরা সিএফটা লিখতে পারি। সো দেয়ারফোর the solution is solutionটা কি হবে, therefore the solution is f of r that is equal to a r to the power n plus b r to the power n plus 1। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি f of r that's equal to a r to the power n plus b by r to the power n plus 1। ওকে, তো এইটা হলো একটা পার্ট, এটাকে আমি একটা বক্স পাকিয়ে রাখতে পারি। এটা আমরা একটা পার্ট সলভ করে এটা পেয়েছি। এবার আমরা সিমিলারলি আর একটা পার্টকে সলভ করব, আরেকটা পার্টকে সলভ করে এরকম আরেকটা আনবো, ঠিক আছে। চলুন নেক্সট পার্ট। এগেইন মাইনাস ওয়ান বাই জি সাইন থিটা ডেল ডেল থিটা অফ সাইন থিটা ডেল জি ডেল থিটা equal to n into n plus 1
এই আসছে। তো এখান থেকে আমরা জাস্ট এটাকে ওই সাইডে নিয়ে জাস্ট জিটাকে নিয়ে যাচ্ছি, মাইনাসটাকেও নিয়ে যাচ্ছি। 1/sin θ ডেল ডেল থিটা ইন্টু সাইন থিটা ইন্টু ডেল জি ডেল থিটা দ্যাটস ইকাল টু মাইনাস জি এন ইন্টু এন প্লাস ওয়ান। এবার এখানে আবারও সেই কথা যে এখানে যা আছে সবই কিন্তু থিটার আছে, এখানে কিন্তু আর এর কিছু নেই যে আমরা ডেলটাকে ক্যারি করব। তো আমরা এই জন্য ডেলটাকে ক্যারি না করে ডিতে কনভার্ট করে দিচ্ছি। 1/sin θ ডিডি থিটা অফ সাইন থিটা ডিজি ডি থিটা দ্যাটস ইকাল টু মাইনাস জি ইন্টু এন ডি জি এন ইন্টু এন প্লাস ওয়ান। ওকে, এন ইন্টু এন প্লাস ওয়ান। আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি আসছে, আমরা এরকম পাচ্ছি 1/sin θ ডিডি থিটা অফ সাইন থিটা ডিজি ডি থিটা প্লাস জি এন ইন্টু এন প্লাস ওয়ান দ্যাটস ইকাল টু 0। তো এবার এটাকে আমরা কি করব, ভেঙে দেব। এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি, 1/sin θ ইন্টু সাইন থিটা, আমরা ডি স্কোয়ার জি ডি থিটা স্কোয়ার করলাম একবারে, আর পরের বারে আমরা 1/sin θ, আর ওই সাইন থিটাটার ডেরিভেটিভ হয়ে যাবে কস থিটা ডিজি ডি থিটা ডিজি ডি থিটা প্লাস জি এন ইন্টু এন প্লাস ওয়ান দ্যাট গোজ টু 0। তো চলে আসছে ডি স্কোয়ার জি বাই ডি থিটা স্কোয়ার প্লাস কট থিটা ডিজি ডি থিটা ডিজি ডি থিটা প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান n into n plus 1 into g that goes to 0, এটা চলে আসছে। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এলো, ইট ইজ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটার জন্য আমরা যেটা করব, নাও পুট cos থিটা ইকুয়াল টু ইউ। তো দ্যাট ইজ ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু ডি ইউ। তো দ্যাট ইজ ডি ইউ বাই ডি থিটা মাইনাস সাইন থিটা, ডি ইউ বাই ডি থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তো এবার আমরা যে কট থিটা আমাদের যে পোর্শনটা রয়েছে ওটার দিকে যদি একটু ভাবি, যে নাও আমাদের রয়েছে কট থিটা ডিজি ডি থিটা। তো আমরা এটাকে লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা ইন্টু ডিজি ডি থিটা। তো এটাকে আমরা যেটা করতে পারি, কি করতে পারি না, আমরা আচ্ছা ইউ আগে কোথাও ছিল না, তো ইউ আগে কোথাও ছিল কি ছিল না আমার মনে নেই, আমি মিউ করে দিচ্ছি, থাকলে থাকুক, কোনো অসুবিধা নেই। তো আমরা এটাকে যেটা করতে পারি, যে এরকম করতে পারি, মাইনাস মিউ ডিজি ডি মিউ, ডিজি ডি মিউ। কীভাবে করলাম, তো আমরা প্রথম কথা কস থিটাটাকে মিউ বসাচ্ছি, তো কস থিটাটাকে আলাদা করে নিলাম। আচ্ছা, একটা মাইনাস এখানে নিলাম, আর একটা মাইনাস 1/sin থিটা ডিজি ডি থিটা নিয়ে নিলাম। ওকে, তো মাইনাস মিউ চলে এলো এখানে। আচ্ছা, এবার আমরা যেটা করব, এই জায়গাটায় মাইনাস 1/sin থিটার জায়গায় আমরা বসাতে পারি ডি থিটা ডি ইউ ইন্টু ডিজি ডি থিটা। এই যে এই স্টার নম্বর ইকুয়েশনটা থেকে আমরা বসাতে পারি। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস মিউ ডি জি ডি মিউ, এটা মিউ ছিল, ডিজি মিউ। ওকে, তো এইভাবে পেয়ে যাচ্ছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে অলসো ডিজি ডি থিটা
দ্যাটস ইকাল টু ডিজি ডি মিউ ইন্টু ডি মিউ ডি থিটা, or dg d theta that's equal to minus sin theta into dg d mu, or আমরা এর বোথ সাইড dd থিটা করে দিলাম। তো তাহলে চলে আসছে এর বোথ সাইড যদি dd থিটা করে দিই তাহলে যেটা চলে আসছে dg d theta that's equal to dd theta of minus sin theta into dg d mu, dg d mu, ওকে। তো তাহলে এই পাশটা চলে আসছে ডি স্কোয়ার জি বাই ডি থিটা স্কোয়ার মাইনাস কস থিটা ডিজি ডি মিউ মাইনাস সাইন থিটা ডিডি থিটা অফ ডিজি ডি মিউ, এটা আসছে। তো এবার তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এটা করতে পারবো, সেকেন্ড আমরা যে পর্যন্ত পৌঁছেছি এবার আমরা জাস্ট একটু এই লাস্ট ক্যালকুলেশনটা করে নিই। ডি স্কোয়ার জি by d theta square that's equal to minus cos theta dg d mu minus sin theta, এখানটায় আমরা এরকম করছি d স্কোয়ার জি বাই ডি মিউ স্কোয়ার, মানে আমি বেসিক্যালি যেটা করতে চাইছি সেটা এরকম যে ডি ডি মিউ অফ ডিজি ডি মিউ ইন্টু ডি মিউ ডি থিটা, তাহলে ডি স্কোয়ার জি বাই ডি থিটা স্কোয়ার দ্যাটস ইকাল টু মাইনাস কস থিটা ডিজি ডি মিউ মাইনাস সাইন থিটা ডি স্কোয়ার জি বাই ডি মিউ স্কোয়ার ডি মিউ ডি থিটা, এটা আমরা পাচ্ছি। তো ডি মিউ ডি থিটা মিনস আবার সাইন মাইনাস সাইন থিটা, তো দ্যাট গোজ টু ডি স্কোয়ার জি ডি থিটা স্কোয়ার মাইনাস কস থিটা ডিজি ডি মিউ প্লাস সাইন থিটা সাইন স্কোয়ার থিটা, কারণ আর একটা আসছে ডি স্কোয়ার জি বাই ডি মিউ স্কোয়ার। তো এবার আমরা এটাকে একদম ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করছি। সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তো সেটা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা বসাচ্ছি আর কস থিটা ইকাল টু মিউ বসিয়ে দিচ্ছি। তাহলে ডি স্কোয়ার জি by d theta square that's equal to minus mu dg d mu plus 1 minus mu square d square g by d mu square, d square g by d mu square, ওকে। তো এইটা এই যে প্যাটার্নটা পেলাম from the equation we get minus mu dg d mu plus 1 minus mu square d square g d mu square minus এই আগের যে পোর্শনটা মানে এই পোর্শনটা আপডেট করা হলো, এই পোর্শনটা মাইনাস মিউ ডিজি ডি মিউ প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু জি দ্যাট ইজ ইকাল টু জিরো, এটা আমরা লিখতে পারি। তো তার মানে আমরা এটাকে এবার যদি পুরো একদম সিম্পল ফরম্যাটে আনার চেষ্টা করি, মানে যেগুলো ডবল ডেরিভেটিভ সেগুলোকে এক জায়গায়, যেগুলো সিঙ্গেল ডেরিভেটিভ সেগুলোকে এক জায়গায়, এরকমভাবে যদি আনার চেষ্টা করি তাহলে আমরা কি পেতে চলেছি? আমরা পেতে চলেছি 1 মাইনাস মিউ স্কোয়ার ডি স্কোয়ার জি বাই ডি মিউ স্কোয়ার মাইনাস 2 মিউ ডিজি ডি মিউ
প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু জি দ্যাটস ইকাল টু জিরো। এই ইকুয়েশনটা কিন্তু আমরা নিয়ে আসতে পারছি। তো এই এই যে ইকুয়েশনটা, এটা আমাদের কিন্তু পরিচিত ইকুয়েশন, এটা কিন্তু আমাদের পরিচিত ইকুয়েশন, লেজেন্ডারি ইকুয়েশন যেটা আমরা জানতাম, ইট ইজ নোন অ্যাজ লেজেন্ডারি ইকুয়েশন। লেজেন্ডারি ইকুয়েশন যেটা আমরা কিন্তু পিজিএমটি 3A তে সলভ করা শিখেছি। সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনে কিন্তু আমরা এটা সলভ করা শিখেছি। তো এর সলিউশন ফরম্যাটটা কেমন হয়, এর সলিউশন ফরম্যাটটা এরকম ছিল যে এটা তো জির লেজেন্ডারি ইকুয়েশন এসছে, এর সলিউশন ফরম্যাটটা ছিল এরকম যে জি অফ থিটা দ্যাটস ইকাল টু সি পি এন মিউ ফাংশন কিন্তু এগুলো, প্লাস সাপোজ ডি কিউ এন মিউ। তো এই ফাংশন পি এন কিউ এন এইগুলোকে বলা হয় লেজেন্ডারি ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অ্যান্ড সেকেন্ড কাইন্ড। ঠিক আছে, আমি এগুলো লিখছি না, দোজ আর নোন অ্যাজ লেজেন্ডারি ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অ্যান্ড সেকেন্ড কাইন্ড। ঠিক আছে, রেসপেক্টিভলি প্রথমটাকে ফার্স্ট কাইন্ড বলে, পরেরটাকে সেকেন্ড কাইন্ড বলে। তো বাই সুপার পজিশন প্রিন্সিপাল, the solution is psi of r theta, that is summation of r equal to 0 to infinity, sorry, n equal to 0 to infinity a n r to the power n plus b n by r to the power n plus 1 যেটা আমাদের ছিল, ইন্টু সি এন পি এন মিউ এর জায়গায় আমরা বসাচ্ছি কস থিটা প্লাস ডি এন কিউ এন ইন্টু কস থিটা, মিউ এর জায়গায় আমরা কস থিটাগুলো বসিয়ে দিলাম, কারণ দ্যাট ইজ দ্য সলিউশন ফরম্যাট অফ লেজেন্ডারি ইকুয়েশন। ওকে, তো এইভাবে কিন্তু আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের যে ল্যাপ্লাস ইকুয়েশন, স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ল্যাপ্লাস ইকুয়েশন দেখতে কেমন হয় সেটাও আমরা আজকে দেখলাম, এবং স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ল্যাপ্লাস ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় সেটা আমরা জেনারেল থিওরিটা করলাম, বাট আমরা আজকে অঙ্ক করা হলো না। তো আমরা নেক্সট দিনের ক্লাসে অঙ্ক করব এই স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ল্যাপ্লাস ইকুয়েশনের পরে বেস করে, আমাদের বেশি অঙ্ক নেই, মাত্র দুটো অঙ্ক আছে, তো এই দুটো অঙ্ক করব, দেন আমরা পরের কোঅর্ডিনেট সিস্টেম কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম 2 ডাইমেনশনাল পড়েছিলাম, কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম 3 ডাইমেনশনালে চলে যাব। তো নেক্সট দিন কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম 3 ডাইমেনশনাল আশা করছি শুরু করতে পারবো, এবং তারপরে রয়েছে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম যেটা হচ্ছে আর থিটা জেড। আজকে আর থিটা ফাই স্ফেরিক্যাল পোলার হলো, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে আর থিটা জেড, মানে একটা সিলিন্ডারকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের কথা আমরা হয়তো নিচু ক্লাসে জেনেও এসেছি, সেই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে অঙ্ক করবো। তো মেনলি আমাদের আর বড় বড় দুটো পার্ট বাকি রয়েছে, একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম আর একটা হচ্ছে 3 ডাইমেনশনাল যেটা এক্স ওয়াই জেড 3D যেটা আমরা নিই, সেই এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমের পার্টটা বাকি রয়েছে। ওকে, তো আজকের পার্টটা আমি এখানেই শেষ করছি, কারণ এর পরে প্রবলেম শুরু করলে অনেক বড় প্রবলেম, এক একটা প্রবলেম প্রত্যেকের হয়তো খাতায় প্রায় মিনিমাম 2 পৃষ্ঠা তো হবেই, হয়েই যাচ্ছে। তো আমি আর আজকের ক্লাসে প্রবলেম শুরু করছি না, নেক্সট ক্লাসের পর থেকে শুরু করবো। যদি কোনো ডাউট থাকে